ইরান কি শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের চাপে সমঝোতায় গেছে? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্য থাকলেও বাস্তবতা নাকি ঠিক উল্টো। এমনটাই দাবি করলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। তার বক্তব্য, এই চুক্তির জন্য মরিয়ায় ছিল না তেহরান, বরং সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছে ওয়াশিংটন। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক নিয়ে দেওয়া এক বার্তায় মোস্তফা খামেনি বলেন, বিশ্বের অনেকেই ইতোমধ্যে জেনেছেন যে দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা হয়েছে। তবে তিনি স্পষ্ট করে দাবি করেন, এই পর্যায়ে পৌঁছানোর জন্য সবচেয়ে বেশি চাপ সৃষ্টি করেছে মার্কিন প্রশাসন। মোস্তফা খামেনির ভাষায়, ইরানি কর্মকর্তারা আলোচনায় আন্তরিক ছিলেন ঠিকই, কিন্তু চুক্তিটি বাস্তবে সম্পন্ন করতে সবচেয়ে বেশি তৎপরতা দেখিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এমনকি তিনি অভিযোগ করেন, এই সমঝোতা নিশ্চিত করতে ওয়াশিংটন সব ধরনের কৌশল এবং সুযোগ কাজে লাগিয়েছে। কিন্তু কেন এমন দাবি করছে তেহরান? ইরান কি বোঝাতে চাইছে যে যুদ্ধের দীর্ঘ চাপ, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা শেষ পর্যন্ত আমেরিকাকেই সমঝোতার পথে হাঁটতে বাধ্য করেছে? ইরানের সর্বোচ্চ নেতা অবশ্য এটাও জানিয়েছেন যে ব্যক্তিগতভাবে এই চুক্তি নিয়ে তার কিছু আপত্তি ছিল। নীতিগতভাবে তিনি ভিন্ন অবস্থানে ছিলেন। তবে ইরানের প্রেসিডেন্ট দেশের জনগণের অধিকার এবং প্রতিরোধ ফ্রন্টের স্বার্থ রক্ষার নিশ্চয়তা দেওয়ায় তিনি শেষ পর্যন্ত এতে সম্মতি দিয়েছেন। একই সঙ্গে তিনি ওয়াশিংটনের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়েছেন। মোস্তফা খামেনি বলেছেন, চুক্তির বাইরে গিয়ে যদি যুক্তরাষ্ট্র অতিরিক্ত কোনো শর্ত বা দাবি চাপিয়ে দিতে চায়, তাহলে ইরান তা কখনোই গ্রহণ করবে না। অর্থাৎ সমঝোতা হয়েছে ঠিকই, কিন্তু অবিশ্বাস এখনো পুরোপুরি দূর হয়নি। আর এই চুক্তিকে ঘিরে রয়েছে আরেকটি চমকপ্রদ তথ্য। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর আলোচনায় উঠে এসেছে, G7 সম্মেলন শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর আক্রমণে ভার্সাই প্রাসাদে আয়োজিত এক বিশেষ নৈশভোজে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। কূটনীতির ইতিহাসে এমন পরিবেশে গুরুত্বপূর্ণ দলিল স্বাক্ষরের ঘটনা খুব একটা দেখা যায় না। ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো এই ঘটনাকে দীর্ঘমেয়াদী শান্তির পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করছেন। তার মতে, এই সমঝোতা হরমুজ প্রণালীকে আবারও স্বাভাবিক বাণিজ্যের জন্য উন্মুক্ত করার পথ তৈরি করতে পারে। তবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে চুক্তির শর্তগুলো নিয়ে, কারণ এই দলিলে এমন কিছু বিষয় রয়েছে যা পুরো অঞ্চলের ভূরাজনৈতিক বাস্তবতাকে বলে দিতে পারে। যুক্তি অনুযায়ী লেবানন সহ বিভিন্ন যুদ্ধক্ষেত্রে স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে, অর্থাৎ সরাসরি সংঘাত কমানোর দিকে জোর দেওয়া হয়েছে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, আগামী 30 দিনের মধ্যে ইরান উপকূলের নৌ অবরোধ তুলে নেওয়া প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে আন্তর্জাতিক জাহাজ চলাচল আবারও স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে বলে আশা করা হচ্ছে। এছাড়া চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের 30 দিনের মধ্যে ইরানের আশপাশের এলাকা থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়েও নীতিগত সম্মতি দেওয়া হয়েছে। যদি এটি বাস্তবায়িত হয়, তাহলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির ক্ষেত্রে একটি বড় পরিবর্তন হিসেবে বিবেচিত হবে। অন্যদিকে ইরানও একটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দিয়েছে, আগামী 7 দিনের জন্য হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে সর্বোচ্চ চেষ্টা করবে তেহরান। বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রতি সপ্তাহে সর্বোচ্চ বার। তবে এখানেই শেষ নয়। এই সমঝোতা স্মারককে চূড়ান্ত চুক্তি হিসেবে দেখা হচ্ছে না, বরং আগামী 7 দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ এবং স্থায়ী সমঝোতায় পৌঁছানোর জন্য এটি একটি ভিত্তি হিসেবে কাজ করবে। এই চুক্তি কি সত্যি মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তির সূচনা করবে, নাকি কেবলমাত্র সংঘাতের মাঝখানে সাময়িক বিরতি, সেটাই এখন দেখার বিষয়। বেশি বাড়াবাড়ি করলে কি একসময় ইসরায়েলের বিরুদ্ধেই কঠোর পদক্ষেপ নিতে পারে যুক্তরাষ্ট্র? এমন প্রশ্ন এখন আর শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে নয়, আন্তর্জাতিক রাজনৈতিক মহলেও ঘুরপাক খাচ্ছে। কারণ সামাজিক ঘটনাগুলো ইঙ্গিত দিচ্ছে, ওয়াশিংটন ও তেল আবিবের সম্পর্কের আড়ালে জমতে শুরু করেছে অস্বস্তি, সন্দেহ এবং মতবিরোধী নতুন এক অধ্যায়। কয়েক মাস আগে দৃশ্যপট ছিল সম্পূর্ণ ভিন্ন। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। দুই দেশের নেতারা একে অপরকে প্রকাশ্যে সমর্থন দিয়েছে। কিন্তু যুদ্ধ থামানোর প্রশ্নে এসে যেন সেই সমীকরণ বদলে যেতে শুরু করেছে। সর্বশেষ আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স। তিনি প্রকাশ্য সংবাদ সম্মেলনে ইসরায়েলের কিছু মন্ত্রীর সমালোচনা করে এমন বার্তা দিয়েছেন, যা কূটনৈতিক ভাষায় প্রায় সতর্ক বার্তার সমান। তার বক্তব্য ছিল পরিষ্কার, ইসরায়েল যেন ভুলে না যায়, আজও তাদের সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী মিত্র যুক্তরাষ্ট্র
ভ্যান্স শুধু সমালোচনাতেই থেমে থাকেনি, তিনি মনে করিয়ে দিয়েছেন যে গত কয়েক মাসে ইসরায়েলের আকাশ রক্ষায় ব্যবহৃত বিপুল পরিমাণ প্রতিরক্ষামূলক অস্ত্র এসেছে যুক্তরাষ্ট্রের ভান্ডার থেকে। অর্থাৎ যুদ্ধক্ষেত্রে টিকে থাকার পেছনে ওয়াশিংটনের অবদান কতটা বড় সেটিও তিনি স্পষ্টভাবে তুলে ধরেছেন। আর এখানেই তৈরি হয়েছে নতুন প্রশ্ন, যদি কোনো দেশ তার নিরাপত্তার জন্য অন্য দেশের উপর এতটা নির্ভরশীল হয়, তাহলে সেই দেশের সঙ্গে সম্পর্ক খারাপ হলে কী ঘটতে পারে? যুক্তরাষ্ট্র কি কখনো ইসরায়েলের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেবে? বাস্তবতা হলো এমন সম্ভাবনা বর্তমানে অত্যন্ত দূরের, কারণ যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্পর্ক শুধু সামরিক জোট নয়, এর সঙ্গে জড়িয়ে আছে কয়েক দশকের কৌশলগত, অর্থনৈতিক এবং রাজনৈতিক অংশীদারিত্ব। মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে দীর্ঘদিন ধরেই নিজেদের সবচেয়ে নির্ভরযোগ্য মিত্র হিসেবে দেখে এসেছে যুক্তরাষ্ট্র। তবে ইতিহাস এটাও বলে, যুক্তরাষ্ট্র যখন মনে করেছে কোনো মিত্র তার স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে, তখন কঠোর চাপ প্রয়োগ করতে পিছপা হয়নি। কখনো অর্থনৈতিক সহায়তা কমিয়েছে, কখনো অস্ত্র সরবরাহ সীমিত করেছে, আবার কখনো কূটনৈতিকভাবে একঘরে করার চেষ্টা করেছে। সাম্প্রতিক পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসনের প্রধান উদ্যোগ হচ্ছে যুদ্ধবিরতি টিকিয়ে রাখা। যুক্তরাষ্ট্র মনে করছে দীর্ঘমেয়াদী সংঘাত শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্ব অর্থনীতিকে অস্থির করে তুলতে পারে। অন্যদিকে ইসরায়েলের কট্টরপন্থী মন্ত্রীরা বলছেন নিরাপত্তার স্বার্থে প্রয়োজন হলে তারা অভিযান চালিয়ে যাবেন। এই অবস্থানে যুক্তরাষ্ট্রের অস্বস্তি বাড়াচ্ছে, কারণ হোয়াইট হাউস চাইছে উত্তেজনা কমুক আর তেল আবিবের কিছু অংশ চাইছে চাপ অব্যাহত থাকুক। ফলে দুই মিত্রের লক্ষ্য এখন সবসময় এক নয়। যদিও সিনিয়র এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দীর্ঘ সংঘাতের পর সবচেয়ে অবশেষে লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি সম্মত হয়েছে ইসরায়েল। খুব সম্ভবত যুক্তরাষ্ট্রের চাপে পড়ে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে দেশটি। তবে যুদ্ধবিরতি চুক্তি যে মান রাখে না দখলদার ইসরায়েল, অতীতে গাজা ইস্যুতে তার প্রমাণ আমরা বারবার পেয়েছি। এদিকে ট্রাম্পের সাম্প্রতিক কিছু মন্তব্য ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে। তিনি প্রকাশ্যে নেতানিয়াহুর নানা সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ দেখিয়েছেন, এমনকি যুদ্ধবিরতি প্রক্রিয়াকে ঝুঁকির মুখে ফেলতে পারে এমন পদক্ষেপ থেকেও ইসরায়েলকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তাই বড় প্রশ্নটি এখনও রয়ে গেছে, যুক্তরাষ্ট্র কি সত্যি কখনো ইসরায়েলের বিরুদ্ধে সামরিক হামলা চালাবে? বর্তমান বাস্তবতায় তার সম্ভাবনা খুবই কম, কিন্তু রাজনৈতিক চাপ, অস্ত্র সরবরাহ সীমাবদ্ধতা, অর্থনৈতিক শর্ত কিংবা আন্তর্জাতিক কূটনৈতিক চাপ এসব যে বাড়তে পারে তার ইঙ্গিত ইতিমধ্যে দেখা যাচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ওয়াশিংটনের ধৈর্য কতদিন স্থায়ী হবে, কারণ ইতিহাসে বহুবার দেখা গেছে মিত্রতা তখনই শক্তিশালী থাকে যখন দুই পক্ষ একই লক্ষ্য অনুসরণ করে, কিন্তু লক্ষ্য ভিন্ন হয়ে গেলে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুত্বেই ফাটল ধরতে সময় লাগে না। মার্কিন প্রেসিডেন্টের হাত রক্তে রঞ্জিত বলে যে সমালোচনা হয়েছে তা যেন ইরান যুদ্ধের মাধ্যমে আবারও প্রমাণিত হলো। ইরানের আগ্রাসন চালিয়ে হাজারো নিরীহ মানুষের জীবন নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অমুক সত্যটি উচ্চারিত হলো খোদ মার্কিন এক আইন প্রণেতার মুখ থেকে, যার মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টের হাত রক্তে রঞ্জিত হওয়ায় যে সমালোচনা এতদিন বিরাজমান ছিল তা আবারও প্রমাণিত হলো। ইরানে ধ্বংসাত্মক আগ্রাসন চালিয়েও কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উল্টো এক ঝাঁক ব্যর্থতা আর ইরানের দায় দাবি মেনে নিয়ে যুদ্ধ শেষ করতে হয়েছে মার্কিন প্রেসিডেন্টকে। তবে এত ব্যর্থতার পরেও কিছু প্রাপ্তি তো অবশ্যই আছে, তবে তা নিতান্তই মন্দ প্রাপ্তি, আর তা হলো হাজারো নিরীহ মানুষের জীবন হরণ করা। ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে ইরানে একের পর এক বোমা ফেলে ইরানের মূল্যবান স্থাপনা ধ্বংসের পাশাপাশি দেশটির হাজার হাজার নিরীহ মানুষকে হত্যাও করেছে মার্কিন জায়নবাদী শক্তি। বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং গণমাধ্যমের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় শুধু ইরানে ৩,৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে, আর লেবাননে এর সংখ্যা ৪,০০০-এর মতো। এবারও এই বিষয়টি নিয়ে কথা বললেন খোদ মার্কিন এই আইন প্রণেতা। যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস ওমান ইয়াসমিন আনসারি ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েল যুদ্ধকে বিপর্যয়কর আখ্যা দিয়ে এর তীব্র সমালোচনা করেছেন। মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে রীতিমতো শব্দ বোমা ফাটিয়েছে ইরানি বংশোদ্ভূত এই মার্কিন কংগ্রেস ওমান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে আনসারি বলেন, ইরানে হাজার হাজার নিরীহ মানুষ অকারণে মারা গেছে। পোস্টে আনসারি আরও বলেন, ডোনাল্ড ট্রাম্প একজন অযোগ্য, মানসিক বিকারগ্রস্ত, মিথ্যাবাদী ব্যক্তি। ইরান যুদ্ধে কোনো উদ্দেশ্যই অর্জন করতে পারেননি তিনি, উল্টো হাজার হাজার নিরীহ মানুষকে অকারণে হত্যা করেছেন। এ সময় তিনি যুদ্ধ শেষ হচ্ছে বলে আনন্দ প্রকাশ করেন এবং একই সাথে যুদ্ধটিকে একটি বিপর্যয়কর যুদ্ধ বলেও আখ্যা দেন। ইরান যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট হেরে গেছেন বলেও মন্তব্য করেন তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই খবরটি তুলে ধরেছেন। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ একটি চুক্তির মাধ্যমে শেষ হতে চলেছে। সম্প্রতি ইলেকট্রনিকভাবে চুক্তিতে সই করে ইরান ও যুক্তরাষ্ট্র।
আর এর পরপরই বিশ্বজুড়ে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ নিয়ে ব্যাপক আলোচনা আর সমালোচনার ঢেউ ওঠে। ইরান যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র লজ্জাজনকভাবে হেরে গেছে বলে সারা বিশ্বে খবর ছড়িয়েছে। ইরান যুদ্ধ আসলে বিশ্বজুড়ে এক নতুন ইতিহাস রচনা করলো। দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করে ইরান কিভাবে এই যুদ্ধে জয়ী হলো তা নিয়ে আগামী দিনে আন্তর্জাতিক রাজনীতি ও সামরিক মহলে ব্যাপক গবেষণা হবে বলে মনে করছে বিশ্লেষকরা। তবে এই যুদ্ধ বিশ্ববাসীর স্মৃতির পাতায় এক গভীর ও বেদনাবিধর দাগ কেটে দিয়ে গেছে। যুক্তরাষ্ট্রের ক্ষমতাদম্ভ আর ভূরাজনৈতিক জৌলুস টিকিয়ে রাখতে ইরানে হাজার হাজার নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছে। যুদ্ধের এই ভয়াবহতা এবং সাধারণ মানুষের এই অপূরণীয় ক্ষতি ভুলে যেতে বিশ্ববাসীর হয়তো আরও বহু বছর লেগে যেতে পারে।